বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব ইংরেজ উপনিবেশিক শাসন কোম্পানি আমল। আমি মোসাম্মদ পাপিয়া সুলতানা, মাসুন্দিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজ, প্রভাষক ইতিহাস বিভাগ তোমাদের সাথে আছি। আজকে আমরা গত দুইটা ক্লাসে আলোচনা করছি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ইউরোপীয়দের আগমন সম্পর্কে। আজকে আমরা পড়ব প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ইংরেজ উপনিবেশিক আমল কোম্পানি আমল। তোমরা জানো যে ব্রিটিশ 1757 সালে পলাশীর যুদ্ধ 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং এই বাংলার উপর ব্রিটিশ শাসন শুরু হয়। 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজদৌল্লা ইংরেজদের কাছে পরাজিত হলে ভারতবর্ষের শাসন ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ 1757 সালে পলাশীর যুদ্ধের পর ইংরেজ শাসন ক্ষমতা বাংলার শাসন ক্ষমতা ইংরেজদের হাতে যায় 1764 খ্রিস্টাব্দে। তখন বাংলার নবাব হিসেবে মীর জাফরকে আমরা দেখেছি যে মীর জাফরকে শাসনভার অর্পণ করা হয়। যদিও তিনি ছিলেন নামে মাত্র নবাব, মূল ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। 1764 খ্রিস্টাব্দে যখন মীর কাসেম বাংলার নবাব হন তখন বক্সার যুদ্ধ শুরু হয়। কারণ মীর কাসেম মীর জাফর যেভাবে ইংরেজদের সহযোগিতা করেছিল, কিন্তু মীর কাসেম সেভাবে ইংরেজদের সহযোগিতা করে না। মীর কাসেম বাংলার নবাব হওয়ার পর ইংরেজদের যে সমস্ত চাহিদা ছিল, বাৎসরিক টাকা, খাজনা, ট্যাক্স, এ সমস্ত কিছু সময় মতো পরিশোধ করতে না পেরে 1764 খ্রিস্টাব্দে মীর কাসেমের সাথে ইংরেজদের আরেকটি যুদ্ধ সংগঠিত হয় বক্সার প্রান্তে, যেটা ইতিহাসে বক্সার যুদ্ধ নামে পরিচিত। বক্সারের যুদ্ধের পর আবারও মীর কাসেম ইংরেজদের কাছে পরাজিত হলে বাংলার শাসন ক্ষমতা পুরোপুরিভাবে ইংরেজদের অধীনে চলে যায়। এরপরে আমরা দেখছি 1765 খ্রিস্টাব্দের দিওয়ানি। 1765 খ্রিস্টাব্দে দিওয়ানি সত্ত্বের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের শাসন ক্ষমতার পুরোপুরি হস্তক্ষেপ করতে থাকে। আমরা জানি যে ব্রিটিশরা ভারত উপমহাদেশে প্রায় 200 বছর শাসন কাঠামো পরিচালনা করছে। এই 200 বছর শাসন আমলকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইংরেজদের প্রথম ভাগটা ছিল কোম্পানি আমল। কোম্পানি আমল ছিল 1757 থেকে 1857। সিপাহী বিদ্রোহ 1757 সালে আমরা জানি পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। পলাশীর যুদ্ধ 1857 সালে সিপাহী বিদ্রোহ। এই 100 বছর শাসন আমলকে বলা হয়েছে কোম্পানি আমল। আমরা যখন তৃতীয় অধ্যায় পড়ব তখন আমরা পড়ব ব্রিটিশ আমল। যেটা শুরু হয়েছে 1857 সালে সিপাহী বিদ্রোহ থেকে 1947 সাল দেশ বিভক্তি পর্যন্ত এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা যেহেতু আজকে দ্বিতীয় অধ্যায় পড়ব তাই পড়ব ইংরেজ উপনিবেশিক শাসন কোম্পানি আমল। কোম্পানি আমল বলতে বোঝায় যে ভারতবর্ষে ব্রিটিশরা একটি কোম্পানি বা একটা সংগঠন বা একটা সংস্থা গঠন করে ভারতবর্ষের উপর তারা শাসন কাঠামো পরিচালনা করতে থাকে। অন্যদিকে ব্রিটিশ আমল যখন আমরা দেখব যে সরাসরি ব্রিটিশ
দের তত্ত্বাবধানে এই অঞ্চলে শাসন পরিচালনা করা হয়। তাই এই দুইটা শাসন এই ব্রিটিশদের 200 বছর শাসন ব্যবস্থাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা কোম্পানি আমলে যে সমস্ত বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বা যে সমস্ত বিষয় কোম্পানি আমলে আমরা দেখতে পাবো, তার মধ্যে দেখছি তোমাদেরকে এই অধ্যায়টা আমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় এবং হিউজ পরিমাণ তথ্য এখানে দেওয়া আছে। তোমরা সবগুলা দেখে, যেহেতু অনলাইন ক্লাস সব কিছু ডিটেলস আলোচনা করা সম্ভব হবে না, তারপরেও আমরা চেষ্টা করব যতটুকু তোমাদের উপকারে আসে। সত্য বিলোপ নীতি, সূর্যাস্ত আইন, অধীনতামূলক মিত্রতা আইন, নিয়ামক আইন, চিরস্থায়ী বন্দোবস্ত, ফরাজি আন্দোলন, সিপাহী বিদ্রোহ। এছাড়াও আমরা দেখব যে ওয়ার ইন উইলিয়াম বেন্টিংয়ের বিভিন্ন সংস্কারমূলক আন্দোলন আছে, শিক্ষা সংস্কার আছে, ভারতবর্ষে ব্রিটিশরা কীভাবে শিক্ষা সংস্কার করছে সে সমস্ত বিষয় আমরা দেখব। আজকে বলব সত্য বিলোপ নীতি। লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে, লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন। লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে ভারতবর্ষের গভর্নর হয়ে আসেন। তিনি একটা নীতি এই অঞ্চলের জন্য প্রণয়ন করেন, যেটা সত্য বিলোপ নীতি নামে পরিচিত। এখন সত্য বিলোপ নীতিটা কি? সত্য বিলোপ নীতি হচ্ছে যেটা যে দেশীয় রাজ্য যদি কোনো রাজা অপুত্রক অবস্থায় মারা যায়, অর্থাৎ তার যদি কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশদের অধীনে চলে যাবে। এক্ষেত্রে দত্তক পুত্র বা অন্য কোনো উপায়ে যদি উত্তরাধিকারী রেখে যায়, সেটা গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে সত্য বিলোপ নীতি, লর্ড ওয়েলেসলির সত্য বিলোপ নীতি। এই সত্য বিলোপ নীতির দ্বারা তিনি অতি সহজেই বিভিন্ন রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেন। সূর্যাস্ত আইন, 1793 সালের সূর্যাস্ত আইন। আমরা জানি যে এই চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে প্রণীত হয় লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে প্রণীত করেন লর্ড কর্নওয়ালিস। এর মাধ্যমে কি করা হয় যে এর আগে আমরা দেখছি যে ভারতবর্ষে ব্রিটিশরা জমিদারদের কাছে 5 বছরের জন্য 2 সালা বন্দোবস্ত, 5 বছরের জন্য 5 সালা বন্দোবস্ত, এরপরে দেখছি 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করছিল। এর মাধ্যমে ব্রিটিশরা জমিদারদেরকে 10 বছরের জন্য জমি ইজারা দিত এবং এই জমিগুলোকে তারা নির্দিষ্ট হারে বাৎসরিক খাজনা পরিশোধ করতে হতো। পরবর্তীতে 1793 সালে লর্ড কর্নওয়ালিস এটাকে চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করেন, 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। অর্থাৎ 1793 সালে লর্ড কর্নওয়ালিস এসে বললেন যে এই 10 সালা বন্দোবস্তকে, অর্থাৎ জমিদাররা যে পরিমাণ জমি আছে যার যার কাছে, সেই জমিগুলোকে তাদেরকে চিরস্থায়ীভাবে দেওয়া হোক এবং এই জমিদাররা প্রতি বছর তাদের বাৎসরিক খাজনা রাজস্ব ব্রিটিশ রাজকোষাগারে পরিশোধ করবে। অর্থাৎ যদি কোনো বছর অবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ অথবা অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসল হানি হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রিটিশ রাজকোষাগার দায়ী থাকবে না। যে পরিমাণ রাজস্ব তাকে বাৎসরিক রাজস্ব ধরে দেওয়া হয়েছে, তাকে সেই পরিমাণ রাজস্বটা পরিশোধ করতে হবে। এই চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে আরেকটা আইন করা হলো সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইনটা কি? সূর্যাস্ত আইন হচ্ছে ব্রিটিশরা একটা নির্দিষ্ট দিনে খাজনার পরিমাণ সূর্যাস্তের পূর্বেই পরিশোধ করতে হবে। যদি সেটা সূর্যাস্তের আগে পরিশোধ করতে না হয়, তা না পেত, তাহলে তাকে শাস্তি ভোগ করতে হতো। যেটা অর্থাৎ সূর্য ডোবার, এক কথায় যে সূর্য ডোবার আগেই তাকে তার খাজনাটা পরিশোধ করতে হতো। এরপর আসলো অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কর্তৃক অধীনতামূলক মিত্রতা নীতি প্রণীত হয়।
অধীনতামূলক মিত্র, আমরা জানি অধীনতা মানে কি? অধীনতা মানে অন্যের অধীন। আমরা সহজ ভাষায় যেটা জানি, অধীনতা মানে অন্যের অধীন। আর মিত্রতা, দুইটা শব্দ খেয়াল করবা, একটা অধীনতা, একটা মিত্রতা, দুইটা কিন্তু বিপরীতধর্মী শব্দ, বাট দুইটা কিন্তু একসঙ্গে অ্যাড হয়ে একটা নতুন অর্থ প্রকাশ করছে। অধীনতা অন্যের অধীন, মিত্রতাটা কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। তাই দেখো দুইটা কিন্তু বিপরীতধর্মী শব্দ, বাট একসঙ্গে। অধীনতা হলো অন্যের অধীনে থাকা, মিত্রতা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ব্রিটিশ গভর্নর জেনারেল ডালহৌসি নতুন, আমরা দেখেছি যে ভারতবর্ষে যখন থেকে ব্রিটিশ শাসনাধীনে এসেছে, এখানে বিভিন্ন গভর্নর জেনারেল নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছেন ভারতবর্ষের বিভিন্ন সাম্রাজ্যকে তাদের সাম্রাজ্য ব্রিটিশ শাসনাধীনে আনার জন্য তারা নতুন নতুন কৌশল বা পন্থা অবলম্বন করছেন। এখানে আমরা দেখছি অধীনতামূলক মিত্র, ডালহৌসি যেরকম লর্ড ওয়েলেসলি ভারতবর্ষের সাম্রাজ্যকে তার সাম্রাজ্যভুক্ত করার জন্য সপ্তবিলোপ নীতি প্রণয়ন করেছিলেন, ডালহৌসি এসে আর একটা নতুন নীতি প্রণয়ন করেন যেটা অধীনতামূলক মিত্রতার নীতি নামে পরিচিত। অধীনতা মানে অন্যের অধীন, মিত্রতা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। একসঙ্গে করলে আমরা যেটা জানাই যে অধীনতামূলক মিত্রতার নীতি বলতে কি বোঝানো হচ্ছে, যে ব্রিটিশ শাসনাধীনে যে সমস্ত রাজ্য আছে সেই রাজ্যগুলা ব্রিটিশদের অনুমতি ছাড়া অন্য রাজ্যের, ভারতবর্ষের ব্রিটিশদের অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। অর্থাৎ ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলাও তারা ইচ্ছা করলে ব্রিটিশ অনুমতি ছাড়া কিন্তু অন্য রাজ্য জয় বা যুদ্ধ ঘোষণা করতে পারবে না। এক্ষেত্রে ব্রিটিশদের অনুমতি লাগবে। অর্থাৎ ভারতবর্ষের সাথে তারা বন্ধুত্ব, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজা নবাবদের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করছেন, বাট সেটা কিন্তু ব্রিটিশদের অধীনে থেকে, ব্রিটিশদের অনুমতি ব্যতিরেকে কিন্তু এখানকার নবাব বা রাজারা কোনো কাজ করতে পারছে না। রাজ্য জয় বলো, রাজস্ব সংগ্রহ বলো, কোনো কাজই করতে পারছে না, যেটাকে বলা হয়েছে ব্রিটিশদের অধীনতামূলক মিত্রতার নীতি। অর্থাৎ ব্রিটিশদের অধীনে থেকে রাজারা তাদের রাজ্য জয় বা যুদ্ধ ঘোষণা করতে পারবে, ব্রিটিশ অনুমতি ছাড়া তারা কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। নিয়ামক আইন, নিয়ামক আইন 1773 খ্রিস্টাব্দে লর্ড নর্থ এটা প্রণয়ন করেন। নিয়ামক আইন যেটাকে আমরা রেগুলেটিং অ্যাক্ট বলে থাকি, 1773 খ্রিস্টাব্দে লর্ড নর্থ কর্তৃক এই নিয়ামক আইনটা পাশ করা হয়। এখানে কোম্পানির বিভিন্ন রাজস্ব সংক্রান্ত গঠনতন্ত্র, ভারতবর্ষের গঠনতন্ত্র সম্পর্কে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়। ফরাইজি আন্দোলন, ফরাইজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরিয়তুল্লাহ। হাজী শরিয়তুল্লাহ ফরাইজি আন্দোলন। হাজী শরিয়তুল্লাহ ছিলেন একজন ধার্মিক মুসলমান, যিনি ভারতবর্ষে এসে বুঝতে পারলেন যে এখানকার মুসলমানরা বিভিন্ন ভাবে আক্রান্ত, বিশেষ করে তাদের যে ধর্মীয় চেতনা ছিল